গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুর্যোধনের প্রতিহিংসা। নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1918 সাল আর মৃত্যুবরণ করেন 8 নভেম্বর 1970 সাল। তিনি একজন ভারতীয় বাঙালি লেখক। জন্ম অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। 3 খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ। আর উল্লেখযোগ্য ছোট গল্প বিরসৎ, দুঃশাসন, ভগবতী এবং উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুর্যোধনের প্রতিহিংসা। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। দুর্যোধন মণ্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল ভালোই, বেশ খুশি মনে। গরুটা 2 বেলা 3 সের দুধ দেয়, বিক্রি করে মোটা টাকা আসবে। সেই টাকা দিয়ে চাষের জন্য একটা দামড়া বাছুর কিনবো, কিছু বাড়তি পয়সাও হাতেও আসবে। হাট ভালোই হবে, একটা পাঁঠাও কেনা যেতে পারে। বহুদিনের আশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি। গ্রাম থেকে মাইল 4 হেঁটে সিলাই নদী। এখন শুকনার সময়, নদীতে বুক পর্যন্ত ডোবে। দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল। খালিশপুরের হাট আর ক্রোশখানেক মাত্র, কিন্তু নদী পার হয়েই বাঁধল গন্ডগোল। সিলাইয়ের খেয়াঘাটের মাঝি গোবরা এসে খপ করে কাঁত্তা চেপে ধরল তার। বলি, ও মরালের প গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড়? পালাবো কেন? কার চুরি করেছি যে পালাবো? গোবরা একটা টকটকে লাল সালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লায় পাগড়ি বেঁধেছে মাথায়। আর সেই পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতো সপ্তমে চড়ে উঠেছে। চুরি করনি তো? খেয়ার পয়সা না দিয়ে সটকাস? খেয়ার পয়সা? দুর্যোধন আকাশ থেকে পড়ল। গরুর পিঠে চড়ে পার হয়েছি, তোমার নায়ে তো পাও ঠেকাইনি, পয়সা দেবো কেনে? নদী পেরোলেই পয়সা দিতে হবে। তা তুমি গরু চেপাই যাও, ডানা মেলে উড়েই যাও, নালে গরু আটকে রাখবো, এই সব কথা বলে দিলাম। গোবরা সন্ডা লোক, দুর্যোধন প্যাকাটির মতো রোগা, কাজেই পয়সা না দিয়ে পার পাওয়া গেল না। গুনে গুনে 4টে পয়সা নিয়ে সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে ছেড়ে দিল আর ঠাট্টা করে বলল, ভেবেছিল চালাকি করে ফেলিয়ে যাবে। তুমি ঘাটের পয়সা না দিয়ে একটা মাছি পর্যন্ত পেরুতে পারবে নি ক? এই যে মনে করিয়ে দিচ্ছি। 4টে পয়সা গেল সেটা বড় কথা নয়, অপমানটা বিঁধল তার চাইতেও বেশি। রাগে দুর্যোধনের পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে লাগলো, এমনকি মাথাটা চিরবিরও করতে লাগলো। মনে হলো কেউ সেখানে লঙ্কা বাটা ঘষে দিয়েছে। বারবার বেড়েছে গোবরাটা। মানুষকে আর সে গণ্যই করে না, কিন্তু লোকটাকে কিছু বলবারও জো নেই। ইয়া তাগড়াই জোয়ান, বেশি চেঁ ভ্যাঁ করতে গেলে এক চড়ে দাঁত কপাটি লাগিয়ে দেবে। হুঁকোর মতো মুখ করে দুর্যোধন খালিশপুরের হাটে গেল। প্রথমেই 1 ঠোঙা গরম গরম জিলিপি কিনে খেলো, কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিরতার মতো তেতো লাগলো। কচুরি খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে, তাও বুনো কচু, গলার ভেতরে কুটুর কুটুর করে কামড়াচ্ছে। ময়রাকে বলল, এসব কি খাবার করেছো হে? মুখে দেওয়া যায় না একটু। থু! হাট শুদ্ধ খেয়ে সাবাস সাবাস বলছে, আর তোমারই পছন্দ হলো নি? বলি, মুখখানা কি সোনা দিয়ে বাঁধিয়ে আছো? দোকানে বসে মিচে বদনাম করনি। গরুটা তখন চোখ বুজে শালপাতার ঠোঙা চিবুচ্ছিল। তার নড়বার ইচ্ছে ছিল না। মিঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগুক, গরুটার কিন্তু অমৃত মনে হচ্ছিল। আর খেতে হবে নি এই ছোট লোকটার ঠঙা বলে গরুটাকে এক চল লাগিয়ে দুর্যোধন সেটাকে টানতে টানতে গোহাটায় নিয়ে গেল। মেজাজ
চড়েই ছিল। 2-4 জন খদ্দেরের সঙ্গে গোড়ার দিকে খিটিরমিটির হয়ে গেল খানিকটা। শেষে একজন যখন নগদ 50 টাকায় গরুটা কিনে নিল, তখন দুর্যোধন একটু শান্ত হলো। হাট করলো, মস্ত একটা বোয়াল মাছ কিনলো, পাঁঠাও কিনবার ইচ্ছে ছিল। তারপর মনে হলো গোবরা হয়তো পাঁঠার পাড়ানি বাবদ 2 আনা পয়সায় আদায় করে নেবে। বিশ্বাস নেই ওকে। একটা বটগাছ তলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল দুর্যোধন। বেলা বেড়েই হাট হয়ে গেছে, এখনো চড়া রোদ চারদিকে। রোদটা একটু পড়লেই সে রওনা হবে। এমন সময় গোহাটার দিকে তার নজর পড়ল। এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে, খুব হইচই হচ্ছে সেখানে। একটা ঝোলা গোপোলা লোক হাত পা নেড়ে কিসব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। 2 দুষ্টু ছেলে পিছন থেকে তাকে বক দেখাচ্ছিল। লোকটা কষে একটা তাড়া দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল। দুর্যোধনের মনে হলো ব্যাপারটা জানা দরকার। বোয়াল মাছ আর হাটের মোচকা চেনা আলুওয়ালার দোকানে জিম্বা করে দিয়ে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। ব্যাপার আর কিছু নয়, ভিড়ের মাঝখানে সাদা কালোয় মেশানো এক পেল্লায় ষাঁড় দাঁড়িয়ে, মস্ত কুঁচ, মস্ত মস্ত শিং, গলার চামড়া ঝলরের মতো ঝুলে পড়েছে। তার চেহারা দেখলেই আত্মারাম চমকে ওঠে। গলায় দড়ি বাঁধা, ঝোলা গোঁপোলা লোকটা ধরে রয়েছে সেটা। আর ফোঁস ফোঁস শব্দ করে ষাঁড়টা একটা বিরাট পচা বাঁধাকপি খেয়ে চলেছে। কিন্তু আসল ব্যাপার ষাঁড়টা নয়, সেই গুঁফো লোকটাই রেলগাড়ির ক্যানভাসের মতো সমানে এক টানা গলায় বলে যাচ্ছিল। চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে। হাসি মস্করার কথা নয় মশাই, এটা সোজাসার নয়। এনার আস্তানা ছিল কাশী বিশ্বনাথের গলিতে। ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের ষাঁড়ের বংশধর। সিংদুখানার চেহারা একবার দেখেন। তা বিশ্বনাথের গলি ছেড়ে খালিশপুরের হাটে পচা কবি চিবোতে এলেন কেন? ভিড়ের ভেতর থেকে একজন জানতে চাইল। লীলে লীলে, সব দেবতার লীলে। গুফো লোকটা একবার কপালে হাত ঠেকিয়ে নমস্কার করল। ষাঁড়কে না বিশ্বনাথকে কে জানে। তারপর আবার শুরু হলো বক্তৃতা। সে হলো গে অনেক কাল আগের কথা। তখন যুদ্ধ চলিতেছে। তখন ইনি ছিলেন নেহাত নাবালক, বিশ্বনাথের গলিতেই ঘুরতেন। এর তার দোকানের মুখ দিয়ে কারুর গজা, কারুর সমসম লোপাট করিতেন। তা মিঠাই খেতে খেতে অরুচি ধরে গেছিল বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে মুখ বাড়িয়ে দেন। 2খানা শাড়ি খেয়ে ফেললেন। 2খানা বেনারসি শাড়ি খেলেন উনি, সেই কচি বয়সে। তাহলে এখন তো 1 ডজন 17 ইঞ্চি খেয়ে ফেলতে পারেন। পারেন বই কি। ঝোলা গুফো লোকটা মিটির মিটির হেসে বলল, ইনি শিবের ষাঁড়ের বংশধর। এনার অসাধ্য কি আছে? নিয়ে এসো না 17 ইঞ্চি, হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। বয়ে গেছে আমার। এখন আমি ষাঁড়ের জন্য 17 ইঞ্চি কিনতে যাই আর কি। পিছন থেকে সেই দুষ্ট ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল। লোকটা দাঁত খিঁচিয়ে বলল, হ্যাঁ, এখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস ভেবেছিস কি? এক্ষুনি ষাঁড়ের মুখে ধরে দেবো, হাতখানা চিবিয়ে দিবি, বুঝবি মজাটা। বলেই সে ওদের ধরবার জন্য হাত বাড়ালো। বাবা গো, গেছি গো, গেছি গো। বলে ছেলে দুটো পাই পাই করে ছুটে পালালো। ভিড়ের মানুষগুলো অধৈর্য হয়ে উঠল। কই, কাশি থেকে ইনি কেমন করে এলেন তা তো বললে না। আহা, তাই তো বলিসি নু। লোকটা একবার গুঁপে তা দিয়ে নিল। তা তোমরা বলতি দিচ্ছ কই? সেই যে বেনারসিওয়ালা, সে মহাফিচেল বেজায় ঘুঘু। রাতের বেলা উনি এক মুদি দোকানের নিচে শুয়ে জাবর কাটছেন। কোথাও জনমানসটি নেই। এখন বেনারসিওয়ালা 3টে সন্ধ্যা ছেলে এসে ওনার পেটাতে পেটাতে বড় রাস্তায় নিয়ে এলো। সেখানে গোরা মিলিটারিরা খাপ পেতে বসেছিল।
তারা তখন এনাকে গাড়িতে তুলে ফেললে। ওদের মতলব এনাকে দিয়ে কালিয়া বানিয়ে খাবে। রাম রাম, থু থু। সবাই কানে আঙুল দিল। ষাঁড়টা পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলা খুলে আওয়াজ ছাড়ল, গুরুর ছাই, গুরুর ছাই। এই দেখো, গুঁফো লোকটা মাথা নেড়ে বলল, সেই কথা শুনে ইনি এখনো কত কষ্ট পাচ্ছেন, তাই জানিয়ে দিলেন। বাপরে কি গলা খান, যেন মেঘ ডাকছে। তাই ইনি কালিয়ার হতে গিয়ে বেঁচে এলেন কেমন করে? এনাকে রান্না করে খাবে কেউ আছে নাকি এই দুনিয়ায়? সে গোড়া মিলিটারি হোক আর যাই হোক, রেলগাড়িতে চাপিয়ে এনাকে তো আসামে না কোথায় পাচার করেছিল। সে কি একটা স্টেশনিতে গাড়ি থামতে ইনি দড়ি ছিঁড়ে মারলেন এক লাফ। একজন মিলিটারি তো এগোরো মাত ভাগো বলে ধরতে এসছিল, তাকে গুঁতিয়ে চিৎ করে ফেললেন। তারপর ছুটে মাটির মধ্যে হাওয়া হয়ে গেলেন। তারপর আর কি, বেড়াতে লাগলেন। আজ এর ক্ষেত সাবার করেন, কাল ওর খামার আস্বাদ করেন। পরশু তো ধোপার কোথাও কাপড় কাচতে দিয়েছে, ইনি এসে হাজির হলেন। খেলে খেলে বালতি না বালতি ডজন খানিক শাড়ি জামা এনার পেটের গব্বরে চালান হয়ে গেল। তার সাইতে ইনি মিলিটারি পেটের গহ্বরে গেলেই তো ভালো হতো। কে বললে কথা? গুঁফো লোকটা চটে উঠল। মহাপাপী তো, মরে নরকে যাবে, তারপর ভূতেরা এসে গুঁতিয়ে গুঁতিয়ে তোমার বডি বের করে দেবে, দেখে নিও। কথাটা যে বলেছিল তার আর সাড়া পাওয়া গেল না। তা তুমি এনাকে পেলে কি করে? লোকটা আবার হাত তুলে মাথায় ঠেকালো। গুরুর দয়া। গরুর দয়া? দত্তেরি। গুঁফো লোকটা আবার চটে গেল। গুরু আর গরুর তফাৎ বোঝে না কোথাকার বুদ্ধু হে? যেতে দাও। তুমি কি করে এনাকে পেলে তাই বলো। তাই খাবেন, তারপর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন। তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস, দেখিস তোর ভালো হবে। ঘুম ভেঙে দেখি ইনি দোরগোড়ায় শুয়ে আসেন যেন গন্ধমাদম। বললুম বাবা দরজা ছেড়ে দাও, নাহলে তো বেরুতে পারবো নি। তার সে গোয়ালে চলে এসো। তখনই বলে জয় ঢাকের মতো আবার ছেড়ে দাঁড়ালেন আর সুসুরিয়ে গোয়ালে এলেন। তারপর যা হলো কি বলবো। একটা হাঁস 2 বছর ডিম দিচ্ছিল না, এক রাতে সেটা 6টা ডিম পেড়ে ফেললে। দূর, বাজে কথা বললেই শুনবো। এক রাতে হাসে 6টা ডিম পারতে পারে কখনো? পারে, গুরুর দয়া হইলেই পারে। গুরুর দয়া নয়, গরুর দয়া। বলল মোড়ল। আশা গরুর দয়াই নাই হলো, কিন্তু হাঁসে 6টা ডিম পারলো। একটা মরা আম গাছ ভরে বউল এলো। আমার খুড়োর কোমরের বাতে 1 বছর বিছানায় পড়েছিল। তিনি তিরিং করে উঠে মাঠে দৌড় মেরে গেল, যে বললে পেতেই যাব না, তক্ষুনি গিয়ে জমি চাষ করে এলো। একটা ভোঁদর রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছিল। একদিন একটা শীতল মাছ তার ঠ্যাঙে ऐसा কামড় দিলে না, সে চিল্লতে দেশ ছেড়ে পালালো। একে বলে গরুর দোয়া। এতক্ষণে কথা বলল দুর্যোধন। তবেই বুঝে নাও, এ স্যার যে ঘরে যাবে তার ঘরে লক্ষ্মী একেবারে বাঁধা। কিনে ফেলো। গুঁফো লোকটা বেশ জোরে জোরে হাঁক ছাড়ল। বিলিয়ে দাও না কেন? পড়ে পাওয়া সার মেজতেই চ, ঘরের লক্ষ্মী বা বিদায় করছে কেন? স্বপ্নাদেশ পেলাম যে। একদিন আবার সেই সাধু এসে বললেন, রাখো হরি, 1000টা কাজ তো ভালো হচ্ছে নি। ইনি এইছেন সকলের ভালো করার জন্য। তুই একাই এনাকে দখল করে রাখবি, এবার ছেড়ে দে। তাই হাতে বেচতে এনুম। বেচবে কেন? এমনি দিয়ে যাও। বাহ, শিব পুজো দিতে হবে না, 50 টাকা খরচা করতে হবে, সাধু বলে দিয়েছেন। 50 টাকা দিয়ে ষাঁড়? বলি পাগল না পেট খারাপ? একটু লোসকান করেও দিতে পারো, দেবতার জিনিস।
40 টাকা হইলেও নিতে পারি। বোকা ভুলেবার জায়গা পাওনি আর। এইবার একজনের প্রতিবাদ শোনা গেল। এই গাঁজাখুরি গপ্প শুনিয়ে টাকা নেবে? পয়সা দিয়ে কেউ সার কেনে? রাখো হরি হাজরা চটে গেল। তুমি তো ভারী পাপী লোকে, মরে নরকে যাবে আর গভূতে। ধ্যাত্তেরি তোর গোভূত। চলো হে চলো, ওসব বিশ্বাস করতে নেই। এতক্ষণ দিব্যি কান খাড়া করে শুনছিলে, আর পয়সার বেলাতেই অমনি বিশ্বাস করতিনি। যাও যাও, অনেক পুণ্যি থাকলে শিবের সার কিনতে পায়, তোমার বড়াতে থাকলে তো। দলবল নিয়ে অবিশ্বাসীটা চলে গেল। কিছু লোক দাঁড়িয়ে রইল তখনও, আর রাখো হরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো। লিয়ে যাও শিবের সার, ঘরে থাকলেই লক্ষ্মী ঠাকুরন বাঁধা। খাবার দাবারের ভাবনা নেই, কলা মূলো ছেঁড়া কাপড় যা দেবেন তাই খাবেন। শুধু গোয়ালে বেঁধে রাখলেই গরুতে পেরেত ভর্তি দুধ দেবে, ক্ষেত ভরে ফসল হবে, খুড়োর বাদ সেরে যাবে, একটা হাঁসে 6টা করে ডিম পারবে। দুর্যোধন ফিরে যাচ্ছিল, হঠাৎ কানে এলো। শুধু একটি জিনিসে সাবধান, সেটি দেখলেই ওনার মেজাজ বিগড়ে যায়, সেটি হলো। আর সেটি যে কি? তাই শুনেই দুর্যোধন ঘুরে এলো সাঁড়লার কাছে। একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল। 5 দিতে পারি, ছাড় দেবে? 5 থেকে তা কি করে হয়? অন্তত 5 টাকা হলেও। না, 5 1 পয়সাও বেশি নয়। আচ্ছা নেও তবে, বিনি পয়সাতেই লক্ষ্মী সেরে দিলাম। তোমার বরাত ভালো, মোড়ল নিঘাত শেয়াল মায়ে রেখে হেঁটেছিলেন। 5 সিকে দিয়ে ষাঁড় কিনে দড়ি ধরে দুর্যোধন রওনা হলো বাড়ির দিকে। দড়ি টানতে হলো না, ষাঁড় আপনি সুরসুর করে চলতে লাগলো। তার সঙ্গে হাটের লোক তার বোকামো দেখে নানা রকম ঠাট্টা করতে লাগলো। কোথা থেকে সেই তেঁদর ছেলে দুটো এসে পেছন থেকে বক দেখাতে লাগলো, কিন্তু দুর্যোধন ভ্রূক্ষেপও করল না, গম্ভীরভাবে এগিয়ে চলল। পথে শিবের ষাঁড় বিশেষ গন্ডগোল করল না, শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা নিয়ে খেয়ে ফেলল। তার হাটের বোঁচকা থেকে একটা লাউয়ের বোঁটা বেরিয়েছিল, সেটা টেনে অনেকক্ষণ ধরে চিবুলো। একজন হাঁটুরে এক বোঝা শাক নিয়ে যাচ্ছিল, ঝাঁ করে তার অর্ধেকটাই মুখে তুলে নিল। সে গালাগাল করতে লাগলো, দুর্যোধন ফিরেও চাইল না। তারপর দুর্যোধন খেয়াঘাটে পৌঁছালো, নৌকায় উঠল না, ষাঁড়ের ঘাড়ে চেপে নদীতে নামলো। ষাঁড় এক আধবার আপত্তি করলো, ঝেড়ে ফেলতে চাইলো, কিন্তু দুর্যোধন শক্ত করে কোঁচটা পাগড়ে আছে, বিশেষ সুবিধা করতে পারল না। শুধু 2-1 চটাং চটাং করে লেজের ঘা লাগালো, চাবুকের ঘায়ের মতোই লাগলো সেটা। দুর্যোধন মুখ নাক সিঁটকে বসে রইল, আর তাই দেখে ঘাট মাঝি চালার ভেতরে বসে মুচকে মুচকে হাসলো গোবরা গোড়াই। বটে বটে, এবারেও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলব। দাঁড়াও দাঁড়াও। এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতেই সেই টকটকে লাল পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতো মেজাজ নিয়ে গোবরা তেড়ে এলো। বলি পয়সা না দিয়ে। আর বলতে হলো না, গড় গুরুং ঝংঝাং বলে এক গগনভেদী হাঁক ছাড়ল বিশ্বনাথের ষাঁড়। তারপর সামনের পা দিয়ে দুবার বালি খুঁড়েই মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করলো। বাবা গো মেরে 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 গেছি গো, মেরে ফেলে গো মেরে। মারলে মারলে বলতে বলতে গোবরা প্রাণপণে ছুটল, ষাঁড়ও ছুটল পিছনে পিছনে। সে কি দৌড়, যেন একখানা গাড়ি নিয়েই পাঞ্জাব মেল ঘন্টায় 60 মাইল বেগে ছুটে চলল। চোখের পলকে মাঠ ঘাট বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা। পাঞ্জাব মেলের সঙ্গে কেবল তফাৎ এই যে এর ইঞ্জিনটা পেছন দিকে। দুর্যোধন মনে মনে বলল, 6টা গোবর্ধন 6টা, শিবের সাঁত দৌড় কইরা তো তোমায় কৈলাসে নিয়ে যাবে, ঘাটের পয়সা আর নিতে হচ্ছে না। হ্যাঁ, খেয়াঘাটের 4 পয়সা বাঁচানোর জন্যই 5 সিকেতে ষাঁড় কিনেছে দুর্যোধন।
1.5 টাকার গামছা আর 2 আনার লাউটাও গেছে, কারণ রাখো হরি বলেছিল এনা সব ভালো, কেবল টকটকে লাল কাপড় দেখলেই ক্ষেপে যান। আর তাই শুনেই গোবরার লাল পাগড়িটার কথা দুর্যোধনের মনে পড়ে গিয়েছিল। গোবরা এবং ষাঁড় এতক্ষণে কত দূরে কে জানে, হয়তো কৈলাসের কাছাকাছিই গিয়ে পৌঁছেছে। খরচ একটু বেশি হলো, কিন্তু প্রতিশোধের দামটাই কি কম। একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, শোভা শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শেষ হলো আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুর্যোধনের প্রতিহিংসা। দুর্যোধনের চরিত্রে অভিরাজ আশিস, ব্যাপারীর চরিত্রে পলরব ও অন্যান্য চরিত্রে পলরব, শুভ, রণজয় রায়চৌধুরী। গল্প পাঠে সুতীর্থ দাস, নাট্যারূপ ও সমগ্র পরিচালনায় আমি পলরব, ধ্বনি পরিকল্পনা ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় ঠিক রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।